আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইউপি নির্বাচনে কারচুপি করলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বিএনপির। 26শে মার্চ স্মৃতিসৌধে খালেদা জিয়াকে রুখবে জনগণ, বললেন আওয়ামী লীগ নেতারা। উত্তরায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, পরিবারের 5 সদস্যের 2জনের মৃত্যু, আরও 2জনের অবস্থা আশঙ্কাজনক। এশিয়া কাপ টি-20তে প্রথম জয় বাংলাদেশের, 51 রানে ধরাশয়ী আমিরাত। এতক্ষণ শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। শাসক দলের প্রার্থীদের জিতিয়ে আনার মহাপরিকল্পনার অংশ হিসেবে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ করা হলে ব্যাপক আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সে আন্দোলন সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে বলেও জানান তিনি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো ও নির্দেশনা শিথিল হচ্ছে, কেন কেন্দ্র প্রতি 3 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তা সবার কাছে অত্যন্ত সুস্পষ্ট। এইসব পরিকল্পনা ও নির্দেশনার উদ্দেশ্যই হচ্ছে ইউপি নির্বাচনে শাসক দলের চেয়ারম্যান প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার মহাপরিকল্পনা। এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন দলীয় প্রতীকে নির্বাচনকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। আওয়ামী লীগ সন্ত্রাসীরা বা আইন যাতে আমাদের যে পুলিশ বাহিনী রয়েছেন বা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা যদি হস্তক্ষেপ করেন তাহলে তৃণমূলে কিন্তু একটা বিরাট যে একটা আন্দোলন শুরু হবে, সেটা সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। মামলা হামলা দিয়ে দলের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বলেন, দলীয়করণের মাধ্যমে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করেছে সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আগামী 26শে মার্চ বেগম খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে গেলে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি আরও বলেন, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে জুতা পায়ে প্রবেশ করে শহীদদের অবমাননা করেছেন বেগম খালেদা জিয়া। আগামী 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে গেলে বেগম জিয়াকে জনগণ প্রতিহত করবে। এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামাত নেতা মীর কাশেম আলীর রায়কে ঘিরে যাতে কোনো ষড়যন্ত্র হতে না পারে সেজন্য সকল নেতাকর্মীকে অচন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। দলের গঠনতন্ত্রে ইউনুসতন্ত্র সংযোজন করতে চায় বিএনপি। এই দলটি আর দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। পাকিস্তানের বক্তব্য আর বেগম খালেদা জিয়ার বক্তব্য, এই বক্তব্য রাখার পর দয়া করে আগামী 26শে মার্চ আপনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন না। 26শে মার্চ আপনি যদি জাতীয় স্মৃতিসৌধে যান, বাংলাদেশের মানুষ আপনাকে প্রতিহত করতে পারে। ইউনুস তত্ত্ব গঠনতন্ত্রে সংযোজন করে পার পাবেন না, শীত দ্বারা করে সোজা করে দাঁড়াতে পারবেন না। মরা গাঙ্গে কোনো সময় জোয়ার আসে না। সামরিক বাহিনী নয়, 11 বিপর্যয়ের জন্য রাজনীতিবিদদেরকে দায়ী করেছেন সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রভাবশালী উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বাংলা ভিশনের নিয়মিত টকশো গণতন্ত্রে এখনে অংশ নিয়ে তিনি একথা বলেন। রাজনীতিবিদরা এখন আমলাদের মতো পুলিশ ও আদালতের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ নামের একটি বক্তব্য নিয়ে আবারও রাজনৈতিক ময়দানের জোর আলোচনার বিষয় 111 বাংলা ভিশনের টকশোতে সে সময়কার অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এ বিষয়ে কথা বলেন। তাদের যে সমস্ত কথা বলা হচ্ছে, আসলে বর্তমান সময়ে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে ঢাকা দেওয়ার জন্য আইয়ুব খান, ইয়াহিয়া খান শাসন করছে। তারা কিন্তু সাংবাদিকদের
কিছু গোপন গোপনে ব্যবহার করছে, কিন্তু তাকে প্রকাশ্য দালাল হিসেবে ব্যবহার করতে পারে নাই। কেন সংবাদপত্র লোকদের আপনি অ্যাম্বাসেডার বানাবার লোক দেখাইলেন? তাদের দুদেশে থাকা দরকার, তারা শুধু ক্ষমতায় থাকবেন আর আরামে আয়েশ করবেন। সব ব্যর্থতার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। কেন সামরিক শাসন আসবে দেশে? কেন 11 হলো? এই দায় দায়িত্ব তাদের না হয়, দে আর নট পলিটিক্যাল লিডার্স। আমাদের শিক্ষিত লোক আর রাজনৈতিক দেশে দোষ দেন, সামরিক বাহিনীর দোষ দিয়ে না, কারণ তারা তো সকলেই আপনি খালি হেলিকপ্টারে চলবেন, প্লেন চলবেন, অন্য কোনো শখ হয় না। এটা কোনো কথা হইলো? এই সময় 1-11 নানা মাত্রা নিয়ে কথা ওঠে। এগুলি আমার মনে হয় একটা ফুল ড্রেস ডিসকাশন হওয়া উচিত, এবং তখনকার যে বিভিন্ন লোকের বক্তব্য, কে কাকে কি বলেছে, খবর কাগজও পাওয়া যাবে, বাসায় টাসায় খোঁজ করলেও পাবে। নির্বাচন দেওয়ার চেয়ে তখন তারা একটা ড্রাইভ করলো রাজনীতিবিদদের ট্রায়ালের জন্য, তখনই কিন্তু অন-11 সরকারের প্রতি আস্থা অনাস্থার জায়গাটা, এই বিতর্কের জায়গাটা খুব সোচ্চার হয়ে দাঁড়ায়। আর যেন 1-11 ফিরে না আসে। অবশ্যই দরকার কি এটা ফিরে আসা, কিন্তু আসলো কেন? আপনি তো রোগ জীবনে চিহ্নিত করেন নাই, আপনাদের রক্ত পরীক্ষা করেন নাই, আপনার প্যাথোলজিক্যাল টেস্ট করেন নাই। করলে বুঝতেন যে কোন রোগে সে আক্রান্ত হয়েছিল, তাইলে না আমরা এটা ব্যবস্থা নিতে পারবেন। তাহলে 1-11 আসবে না এটা বলে লাভ নাই। স্বাধীনতা এত বছর পরেও কেন নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের বিষয়ে জাতীয় ঐকমত্য হলো না, তা নিয়ে জাতীয় পর্যায়েই আলোচনার তাগিদ দেন বক্তারা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন একই পরিবারের 5 জনের মধ্যে মারা গেছেন 2 জন। শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় ভাড়া ফ্ল্যাটে দগ্ধ হন সবাই। চিকিৎসাধীন 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরে এই বাড়ির 7 তলায় 3 সন্তান নিয়ে 5 দিন আগে ভাড়া ফ্ল্যাটে ওঠেন শাহনেওয়াজ। শুক্রবার ভোরে শাহনেওয়াজের স্ত্রী সুমাইয়া রান্নাঘরে গিয়ে চুলায় আগুন জ্বালানোর সময় ঘটে বিস্ফোরণ। দগ্ধ হন পরিবারের সবাই। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রত্যেকেই সংকটাপন্ন অবস্থায় আছেন। এই 4 জন, যারই যে আরেকজন বাচ্চা, ও 6%। ভবনটির বাসিন্দারা জানান, বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। শরীরে আগুন নিয়ে 7 তলা থেকে নামতে থাকেন শাহনেওয়াজ ও সুমাইয়া। নামতেছে আগুন শরীরের মধ্যে, তাড়াতাড়ি করে আমি দরজা দিয়ে দিছি ভয়ে। একজন মহিলা দৌড়ায় কান্না করে আসতেছে, একটা বাচ্চার পায়ে এইভাবে ঝুলাই দুইরা। মহিলার সারা শরীরে আগুন জ্বলতেছে এবং তাদের গায়ে আগুন জ্বলছে 15 মিনিট। কয়েকদিন ধরে বাড়িটিতে গ্যাসের সমস্যা ছিল বলে জানান ভবনের লোকজন। চুলার সমস্যা বলছিল, যে গ্যাস আসে না, ভাত পাক করতে পারি না। চুলা উনি ছেড়ে রাখছে, পরবর্তীতে যখন গ্যাসের স্পিড বাড়ছে বা পুরা ঘর গ্যাস হয়ে গেছে, পরবর্তীতে চুলা জ্বালাইতে নিয়ে পুরা ঘর দগ্ধ হয়ে গেছে। ঘটনার আলামত হিসেবে গ্যাসের চুলাটি জব্দ করেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে আবারও আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এই কাউন্সিলের নেতৃত্বে দেখা যেতে পারে বঙ্গবন্ধুর এই দৌহিত্রকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি দলের নীতি নির্ধারক কমিটিতে নতুন পদ তথ্য প্রযুক্তি সম্পাদক নামে যাত্রা শুরু হতে পারে তার। এদিকে জয়কে নেতৃত্বে আনতে তৃণমূলের আকাঙ্ক্ষার কথা জানালেন দলের সিনিয়র নেতারা। জয় কি করবে ভবিষ্যতে এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে, কিন্তু সে কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এই ডিজিটাল শব্দটা থেকে শুরু করে এ পর্যন্ত যতটুকু অর্জন তার পরামর্শ মতোই সেটা করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ নেতৃত্বে আসার বিষয়টি তার উপরই ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে ভিন্ন বার্তা দিলেন মা শেখ হাসিনা, যে যার মতো উপলব্ধি করছেন বার্তাটি। এই তরুণ প্রজন্মের অহংকার, আধুনিক বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি সম্পন্ন আধুনিক বাংলাদেশ গড়ার যে কারিগর সজীব ওয়াজেদ জয় সরাসরি রাজনীতিতে অংশ নেবে, এটা সকলের প্রত্যাশা। তিনি দলের সদস্য হয়েছেন, কাজে সে তো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের কোনো কমিটিতে কোনো দায়িত্বে তাকে দেওয়া হবে কি হবে না, এইটা নির্ভর করে তার উপরে। প্রত্যাশা দলীয় অনেক নেতাকর্মীদের আছে যে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে অংশগ্রহণ করুক, আমাদের এখানে ফুল টাইম থাকুক। জয়কে নিয়ে উচ্চাসা বেশি দলের তরুণ নেতাদের মধ্যে। এবারের কাউন্সিলেই জয়কে নেতৃত্বে দেখতে চান তারা। তিনি অবশ্যই সফল, কারণ তরুণরা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এ জাতিকে উন্নয়নের দিকে নিতে হলে, এ জাতিকে মুক্তি দিতে হলে অবশ্যই এই ডিজিটাল বাংলাদেশের বিকল্প নেই, এবং সেটা তিনি করতে পেরেছেন। তথ্য এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সজীব ওয়াজেদ জয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সে লক্ষ্যেই আমরা তাকে প্রত্যাশা করছি। আপনাদের সেবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। 2009 সালের 25 ফেব্রুয়ারি নিজ জেলা রংপুরে প্রাথমিক সদস্য পদ নিয়ে আওয়ামী লীগে অভিষেক হয় তার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দী মায়ের অবর্তমানে দলকে
দেশের বাইরে থেকে বিভিন্নভাবে চাঙ্গা রাখেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই উচ্চশিক্ষিত যুবক। 111 সরকারের সময় 2009 সালে দলের ইশতেহার ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগানে দলকে জয়ী করতে জয়ের ভূমিকা কারো অজানা নয়। 2014 সালের জাতীয় নির্বাচনের আগে এমনকি পরে দলের প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণাতেও অংশ নেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হত্যার 1 বছরেও ব্লগার অভিজিৎ হত্যা মামলার কোনো সুরাহা হয়নি। আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া FBI প্রতিবেদনের জন্য আটকে আছে হত্যা মামলাটির তদন্ত প্রতিবেদন। মামলাটিতে এই পর্যন্ত সন্দেহভাজন 8 জন আটক থাকলেও ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে শতভাগ নিশ্চিত নন গোয়েন্দারা। তদন্তের স্লথগতিতে অসন্তুষ্ট পরিবারের সদস্যরা। গত বছর বইমেলা থেকে বাসায় ফেরার পথে TSC এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী বন্যা আহমেদ। ঘটনার পর মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। এ পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে আটক করা হয়েছে। সুদূর আমেরিকা থেকে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI ছুটে আসে তদন্তে। ঘটনাস্থল থেকে পাওয়া 11টি আলামতের ফরেনসিক রিপোর্ট হাতে না পাওয়ায় মামলার তদন্ত কাজ চলছে ধীরগতিতে। তদন্ত সংস্থার অপেক্ষা এখন রিপোর্টের জন্য। FBI রিপোর্ট হাতে পেলেই আসামিদের DNA প্রোফাইলিংয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। গত সপ্তাহে পুলিশের বাড্ডা ও মোহাম্মদপুর অভিযানেও এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি পুলিশের। FBI রিপোর্টের উপরে যে সমস্ত আসামি গ্রেপ্তার আছে অলরেডি, যে 8 জন, তাদের সম্পৃক্ততা সম্পর্কে আমরা নিশ্চিত হব। কিন্তু এর বাইরে যারা আছে তাদের কাউকে শনাক্ত করা হয়েছে। এই গ্রেপ্তারি অভিযান চলছে। আমরা আশাবাদী তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। তবে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ থাকলেও 1 বছর পরেও পুলিশের তৎপরতায় আশ্বস্ত অভিজিতের পরিবার। পুলিশ এইরকম ভাষ্য অনেকদিন ধরেই দিচ্ছে। এটাতে খুব নতুন কিছু যে অগ্রগতি হয়েছে তা মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে ওইভাবে তো সন্তুষ্ট হব না যতক্ষণ না ফিজিক্যালি তাদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কিন্তু পুলিশের এই অগ্রগতিতে কিছুটা আশ্বস্ত হচ্ছে যে এখনও তারা কেসটা মানে শেলফে তুলে রাখে নাই, এখনও কিছু কাজকর্ম চলছে। এটা একটা, আর বিশেষ করে FBI এর রিপোর্ট সম্পর্কে যে তথ্য বেরিয়েছে তাতে একটু আশার আলোক সঞ্চারিত হচ্ছে। ব্লগার সহ মুক্তচিন্তার মানুষদের উপর জঙ্গি গোষ্ঠীর ধারাবাহিক হামলার বিরুদ্ধে ছাত্র বুদ্ধিজীবীদের আন্দোলন আরও জোরদারের আহ্বানও জানান ছেলেহারা এই শিক্ষাবিদ বাবা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এশিয়া কাপ টি20 সহজেই সংযুক্ত আরব আমিরাতের বাধা টপকাল বাংলাদেশ। এশিয়া কাপে আরব আমিরাতকে 51 রানে হারিয়েছে টাইগাররা। মিরপুরে প্রথমে ব্যাট করে আমিরাত বোলারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। 8 উইকেটে 133 রানে থামে বাংলাদেশ। জবাবে টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে 82 রানে অল আউট হয়ে যায় আকিব জাভেদের শিষ্যরা। এমনিতেই এই ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তার কিছু ছিল না। শক্তির বিচারে আরব আমিরাতের চাইতে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের পরাজয় আর শ্রীলঙ্কার বিপক্ষে UAEর উজ্জীবিত পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তার ছায়া ফেলেছে এদেশের ক্রিকেট ভক্তদের মনে। কিন্তু দাপটে জয়ে বাংলাদেশ সব সংখ্যাই উড়িয়ে দিয়েছে এক ফুৎকারে। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকারের আত্মবিশ্বাসের ঝলক শুরুতেই। বাংলাদেশের 50 এলো মাত্র 38 বলে। ব্যাটে ঝড় তোলায় এগিয়ে সৌম্য, কিন্তু অতি আক্রমণাত্মক হওয়ার খেসারত দিলেন 14 বলে 21 রানে কাটা পড়ে। ইনফর্ম সাব্বিরও ফিরলেন দ্রুতই। মোহাম্মদ মিথুন অর্ধশতকের আশা জাগিয়েও ফিরলেন 47 রানে। 83 রানে পড়ল 4 উইকেট। রান করায় ভুলে গেলেন যেন সাকিব মুশফিকরা। শুরুতে যেখানে 150 ছিল দৃষ্টিসীমায়, সেখানে 120 রান তোলায় দায়। সাকিব, নুরুল হাসান, মাশরাফি ব্যর্থতার মিছিলে সবাই। শেষ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের 19 রানের ক্যামিও ইনিংসে শেষ পর্যন্ত বাংলাদেশ থামল 133 রানে। নতুন বলে শুরুতেই আলামিনের আঘাত। তবে আমিরাতও পাল্টা জবাব দিতে দেরি করেনি। রোহান মুস্তফার 18 রানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। দলকে ব্রেক থ্রু দিতে বল হাতে হাজির টাইগার অধিনায়ক মাশরাফি। পরপর 2 ওভারে তুলে নিলেন 2 উইকেট। হঠাৎ করেই ম্যাচ থেকে সব টেনশন উধাও। আগের ম্যাচে কাটার জাদু সেভাবে দেখাতে পারেননি মুস্তাফিজ।
প্রথম ওভারেও ছিলেন উইকেট শূন্য সেই মুস্তাফিজই পরের স্পেলে খুলে দিলেন তার জাদুর বাক্স। আমিরাত ব্যাটসম্যানরা নীল হলো তার কাটার বিষে, পরপর 2 বলে 2 উইকেট। ব্যাট হাতে 28 বলে 36, বল হাতেও ছন্দময় মাহমুদুল্লাহ রিয়াদ 2 উইকেট তুলে নিয়ে ভাঙলেন ইউএর মেরুদণ্ড। ব্যাট হাতে ব্যর্থ সাকিব পেয়েছেন 2 উইকেট, শেষটা করেছেন তিনিই। মাঝে তাসকিন একটি উইকেট নিয়ে নাম লিখেছেন শিকারীর তালিকায়। এই প্রথম দ্বিতীয় ইনিংসে কোনো দলকে অল আউট করল বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশা কাটিয়ে আবারও জয়ের ধারায় টাইগাররা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলা ভাষার প্রতি আগ্রহ বেড়েছে বিদেশিদেরও। বিশেষ করে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির পর বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মতো দক্ষিণ কোরিয়ানরাও ঝুঁকেছে বাংলা চর্চায়। বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কেও ইতিবাচক মনোভাব রয়েছে তাদের। তবে রাজনৈতিক হানাহানিতে হতাশ তারা। দক্ষিণ কোরিয়া থেকে শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছে মিজানুর রহমান সবুজ। 21শে ফেব্রুয়ারি প্রাণের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের দিন। 21 মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা। বাঙালির সেই গৌরব অহংকারে বাংলা ভাষা রক্ষার দিনটি এখন দুনিয়া জুড়ে স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। রক্ত দিয়ে পাওয়া এ ভাষার জয়গান আজ দেশে দেশে। বাংলার প্রতি অগাধ ভালোবাসা দক্ষিণ কোরিয়ার এই নাগরিকদেরও। বাংলা আসলে সুন্দর ভাষা। হ্যাঁ, আমি আরো জানতে চাইছি, আরো ভালো বলতে চাই। বাংলাদেশি লোক খুবই ভালো, ভালো বলতে মন খুবই সুন্দর। বাংলাদেশি ভাষার জন্য যুদ্ধ করছেন। আমি যদি করতে পারতাম, আমার মনে সবসময় বাংলাদেশি দেশের জন্য দোয়া আছে। এদেশের মানুষের প্রতিও ইতিবাচক ধারণা এই ভিনদেশীদের। তবে বাংলাদেশ নামক ভূখণ্ডের পিছিয়ে থাকার জন্য দায়ী করেন দ্বন্দ্ব সংঘাতের রাজনীতিকে। কিছু হইলে রাজনীতি ব্যাপার নিয়ে মারামারি, হিংসা, কথা খারাপ কথা কয়, এটা অনেকে আমি শুনেছি। আমার এটা খুব খারাপ লাগে। আমাদের দেশে যেমনি হোক কাজ ভালতে হবে, কাজ ভাড়াইতে হবে। আমাদের এমপি নামও চিনি না আমি, আমার ব্যবসা ব্যস্ত। দেশই ভালো থাকলে হয়েছে। ধর্মগত হিংসা, হরতাল এগুলো থেকে বেরোলে অনেক উন্নত হবে। যে ভাষার জন্য অকাতরে জীবন বিলিয়ে দেয়া, সেই ভাষার মর্যাদা রক্ষায় সবার সচেতনতার প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন। এবারে নিচ্ছে গ্রেট অল সিরামিক সংবাদ বিরতির সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। নানা শঙ্কা মাথায় নিয়ে অবশেষে সিরিয়ায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু। বাহরাইনের শেখ সালমান খলিফাকে হারিয়ে ফিফার নতুন সভাপতি সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। হবিগঞ্জ শহরতলিতে সংঘর্ষে আহত একজনের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের 15টি বাড়িতে আগুন দিয়েছে আরেক পক্ষ। শুক্রবার বিকেলে উপজেলার ছোট বহুলা গ্রামে এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 মাস আগেই বড়বাড়ির লোকজন ফকিরহাটির কুতুবউদ্দিনের কান কেটে নেয়। এর প্রতিশোধ হিসেবে বড়বাড়ির আব্দুল আজিজের একটি কান ও একটি হাত কেটে দেয় ফকিরহাটির কুতুবউদ্দিনের সমর্থকরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজিজ শুক্রবার দুপুরে মারা যায়। এ খবরে বড়বাড়ির লোকজন প্রতিপক্ষের বাড়ির ঘরে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় অন্তত 25টি বাড়ি ও বনের ঘেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর 2টি ইউনিট প্রায় 3 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
নানা শঙ্কা মাথায় নিয়ে সিরিয়ার বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। এদিকে যুদ্ধবিরতি সফল করতে সিরিয়ার সরকার ও রাশিয়াকে সংযত আচরণের সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় শুক্রবার রাত 11টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা চলবে 7ই মার্চ পর্যন্ত। সিরিয়ায় তৎপর একাধিক মানবাধিকার সংস্থা জানায়, যুদ্ধবিরতি কার্যকরের পরবর্তী কয়েক ঘণ্টায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সরকার বিরোধী সশস্ত্র সংগঠনের জোট এনএইচসি থেকে জানানো হয়, বিদ্রোহীদের প্রায় 100টি বিভক্ত শাখা যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে সিরিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবটি আলোচনার জন্য তোলা হলে সর্বসম্মতিতে গ্রহণ করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতে, যুদ্ধবিরতি সফল হওয়া না হওয়া সিরিয়ার সরকার ও রাশিয়ার পরবর্তী পদক্ষেপের উপরই নির্ভর করছে। এবারে ক্লেমন খেলার সংবাদ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উয়েফার মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো। সাবেক সভাপতি জেপ ব্ল্যাটারের উত্তরসূরি হবেন সুইস এই ফুটবল তারকা কর্মকর্তা। ফিফার বিশেষ সাধারণ সভায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে 27 ভোট পেছনে ফেলেন ইনফান্তিনো। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে গণনা ভোটাভুটিতে 115 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন 45 বছর বয়সী ইনফান্তিনো। শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা দ্বিতীয় সর্বোচ্চ 88 ভোট পান। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত হতে 104টি ভোটের দরকার ছিল। এর আগে প্রথম রাউন্ডে ইনফান্তিনো সর্বোচ্চ 88 ভোট পান, আর শেখ সালমান পান 85 ভোট। নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে জিততে মোট ভোটের 2/3 ভোট পেতে হতো কাউকে। ইনফান্তিনো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নবম সভাপতি হিসেবেই নির্বাচিত হলেন। নিয়ম অনুযায়ী আগামী 2019 পর্যন্ত ফিফার দায়িত্বে থাকবেন উয়েফার সাবেক জেনারেল সেক্রেটারি। সংবাদ শেষ করব, তার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইউপি নির্বাচনে কারচুপি করলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বিএনপির। 26শে মার্চ স্মৃতিসৌধে খালেদা জিয়াকে রুখবে জনগণ, বললেন আওয়ামী লীগ নেতারা। উত্তরায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, পরিবারের 5 সদস্যের 2জনের মৃত্যু, আরও 2জনের অবস্থা আশঙ্কাজনক। এশিয়া কাপ টি-20তে প্রথম জয় বাংলাদেশের, 51 রানে ধরাশায়ী আমিরাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।